Hello dear students and my dear viewers, welcome you all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. Today I'm gonna solve right more verbs and I will solve Borishal Board 2024 SSC exam 2024 সালে বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষাতে যে প্রশ্নটি আসছে সেটা আজকে আমরা সমাধান করব রাইট ফর্মস অফ ভার্ব অংশে এবং আশা করছি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্ব কিভাবে সমাধান করতে হয় শর্টকাট টেকনিকগুলো কি তুমি সেগুলো বুঝতে পারবে। এর আগেও আমি অনেকগুলো বোর্ড কোশ্চেনের সমাধান এই চ্যানেলে দিয়েছি, সেগুলো তোমরা মিস করে থাকলে সেগুলো দেখে নেবে। প্রত্যেকটির জন্য আলাদা আলাদা প্লে লিস্ট করা রয়েছে, যদি তুমি সেগুলো খুঁজে না পাও তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি কমেন্টে তার লিঙ্ক দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। এখানে যে শব্দগুলো রয়েছে ক্লুতে সেগুলো আমরা আগে দেখব। এখানে রয়েছে থ্রো। থ্রো অর্থ মানে কোনো কিছু ছুঁড়ে ফেলে দেওয়া অথবা নিক্ষেপ করা। বি হচ্ছে বি ভার্ব। বি ভার্ব এখানে আমরা জানি এর পরিবর্তে অ্যামিজার ওয়াজার বসে। তারপর হচ্ছে এনশিওর নিশ্চিত করা, কি অর্থ তো আমরা মেরে ফেলা আমরা জানি, দ্বীপ বাস করা। অরিজিনেট হচ্ছে কোনো জায়গা থেকে উৎপত্তি হওয়া। পলিউট দূষিত করা বা রিলিজ অর্থ কোনো কিছু নির্গত হওয়া বা নির্গত করা। এই আর যে ভার্ব রয়েছে হ্যাভের অনেকগুলো অর্থ রয়েছে, ওয়ার্ক অর্থ কাজ করা। এখানে ফার্স্ট হচ্ছে রিভার্স জেনারেলি ড্যাশ ফ্রম এ মাউন্টেন। নদী সাধারণত পর্বত এবং হ্রদ থেকে কি হয় সেই কথা তোমাকে এখানে বসাতে হবে। তাহলে নদী পর্বত থেকে, পাহাড় পর্বত থেকে কি করে সেটা লিখতে হবে। দূষিত করে, না নির্গত হয়, না সৃষ্টি লাভ করে, উৎপত্তি লাভ করে, না হত্যা করে, না বাস করে, কোনটা হবে? তাহলে আমরা জানি সকল নদী, সাগর, মহাসাগর এগুলো যে নদীর উৎপত্তি হচ্ছে পাহাড় পর্বত থেকে। তাহলে উৎপত্তি হওয়ার ইংলিশটি হচ্ছে অরিজিনেট। অরিজিনেট এখন এটা কি সত্য কথা না মিথ্যে কথা? নদী পাহাড় পর্বত থেকে উৎপত্তি হয়, এটা হচ্ছে সত্য কথা। যদি সত্য কথা হয় অবশ্যই ইট উইল বি প্রেজেন্ট ইনডেফিনিট অর সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট আমাদেরকে আবার দেখতে হবে যে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে বারোর সাথে এস বেস যোগ করতে হবে, আর যদি প্লুরাল হয় সাবজেক্ট তখন আর এস বেস করার প্রয়োজন হবে না। সুতরাং এখানে রিভার্স প্লুরাল, তাহলে আর আমাদের ওখানে কোনো এস বেস যোগ হবে না, শুধু অরিজিনেট রয়েছে, অরিজিনেটই বসবে। তাহলে রিভার্স জেনারেলি অরিজিনেট ফ্রম এ মাউন্টেন অর লেক। দে ড্যাশ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। তারা আমাদের অর্থনীতি এবং অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার এখানে কাজ করার কোনো কথা আসছে না, উৎপত্তি লাভ করা, খাওয়া, মারা, দূষিত করা, কোনো কথাই আসছে না। তার মানে এখানে যেখানে কাজ করা শব্দ না থাকবে সেখানে হচ্ছে মূল ভার্ব বসবে না, অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পরিবর্তে আমরা জানি অ্যামিজার ওয়াজার বসে। ওয়াজার হলো অতীতের ক্ষেত্রে, যেহেতু এটা অতীতের নয় এটার ক্ষেত্রে বসবে অ্যামিজার। তাহলে এখানে বসবে আর, কারণ হচ্ছে দে হচ্ছে প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে আর বসে। দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। বাট আনফর্চুনেটলি, এই যে আমি বললাম কোন জায়গায় অক্সিলারি ভার্ব বসে, যেখানে কাজ করা বুঝাবে না সেখানে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বসবে, যেখানে কাজ করা বুঝাবে সেখানে মূল ভার্ব বসবে। এগুলি হচ্ছে তোমার শর্টকাট জানা বিষয়, কৌশল। বাট আনফর্চুনেটলি, যে দুর্ভাগ্যবশত, আনফর্চুনেটলি উই আর ড্যাশ আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট। যে আমরা শিল্প এবং গৃহের বজ্র নিক্ষেপ করে, নিক্ষেপ করে নদীগুলোকে আমরা কি করছি? নদীগুলোকে আমরা বাস করছি, না নিশ্চিত করছি, না কাজ করছি, না দূষিত করছি, না হত্যা করছি, সেটা লিখতে হবে। তাহলে আমরা নদীগুলোকে দূষিত করছি আবার হত্যাও করছি, সেটাও বলা যায়। তাহলে এখানে আমরা সি নাম্বারে যেটা বলতে পারি কিল অথবা পলিউট। এখন যে ভার্বটি বসবে আমাদের দেখতে হবে, এখানে যদি বি ভার্ব দেওয়া রয়েছে আগে, তো বি ভার্বের পরে যদি মূল ভার্ব বসে তাহলে সেই মূল ভার্বের দুটো ফর্ম হয়। যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে আইএনজি বসাতে হবে, আর প্যাসিভ ভয়েস যদি হয় তাহলে V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরাই যেহেতু নদীটাকে নষ্ট করে ফেলছি, হত্যা করে ফেলছি বা মেরে ফেলছি অথবা দূষিত করে ফেলছি, আমাদের নামটি ভার্বের আগে রয়েছে। যে কাজ করবে তার নাম যদি ভার্বের আগে থাকে তাহলে সেই সেন্টেন্সটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখানে হবে উই আর। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে উই আর কিলিং। আমরা নদীগুলোকে মেরে ফেলছি।
অথবা উই আর পলিউটিং, পলিউট দিলে হবে পলিউটিং, কিল দিলে হবে কিলিং। পলিউট দেওয়া যাবে এখানে, কিলও দেওয়া যাবে। আমরা নদীটাকে দূষিতও করছি এই বজ্র ফেলে, আবার এটাকে মেরেও ফেলছি, দুটোই হবে। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ, তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে সেন্টেন্সটি অ্যাক্টিভ না প্যাসিভ, সেটা হচ্ছে সর্বশেষ ধাপ। সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস সেটা দেখতে হবে। তাহলে বি ভার্ব যেগুলো রয়েছে তারপরে অ্যাক্টিভ ভয়েস হবে আইএনজি, আর প্যাসিভ ভয়েস হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ, অধিকাংশ শিল্প কলকারখানা ড্যাশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট, শিল্প বজ্র শোধনাগার, ট্রিটমেন্ট মানে হচ্ছে চিকিৎসার, যেখানে চিকিৎসা দেওয়া হয় বজ্রের। বজ্রের তো কোনো চিকিৎসা বা ময়লা আবর্জনার চিকিৎসা হয় না, তো এখানে হবে শোধন, বজ্র শোধন করা হয়। তাহলে অধিকাংশ শিল্প কলকারখানার বজ্র শোধনাগার, বজ্র শোধনাগার কি তারা আছে না বজ্র শোধনাগার তারা কি ব্যবহার করে, বজ্র শোধনাগারে তারা কি বসবাস করে, কোন শব্দটা এখানে মিলবে? আমরা যেটা বুঝতে পারি, বজ্র শোধনাগার সাধারণত ব্যবহার করে, অথবা সেটাকে বলতে পারি আমরা যে বজ্র শোধনাগার থাকে। আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি যে বজ্র শোধনাগার থাকার একটা কথা রয়েছে, এটা হচ্ছে হ্যাভ। তাহলে এখন যদি থাকে তাহলে আমরা লিখবো হ্যাভ, আছে। আর যদি না থাকে তাহলে ডোন্ট হ্যাভ বা ডু নট হ্যাভ, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ, তাহলে অধিকাংশ শিল্প কলকারখানার শোধনাগার যদি থাকে তাহলে অবশ্যই এখানে নদী দূষণের কথা আসতোই না। সুতরাং নেই বলে দূষণের কথা আসছে, তাহলে আমাদের এখানে নেগেটিভ হবে সেন্টেন্সটি। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ডোন্ট হ্যাভ, অধিকাংশ শিল্প কলকারখানা নেই। আর যদি থাকে তাহলে আমরা হ্যাভ লিখবো, যেহেতু আমরা জানি নেই এবং সেন্টেন্সের যুক্তি অনুযায়ী আসে যে এখানে নেই, সেই জন্য আমরা এখানে লিখবো ডোন্ট হ্যাভ ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টস। দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ, এই সকল শিল্প কলকারখানা আর ড্যাশ লিকুইড ওয়েস্ট অ্যান্ড কন্টিনিউয়াসলি ড্যাশ দ্য ওয়াটার। তাহলে শিল্প কারখানা থেকে লিকুইড বা তরল যে বজ্র সেটা কি হয়, সেটা সাধারণত আমরা জানি তরল বজ্র তারা নিক্ষেপ করে অথবা রিলিজ করে। তাহলে এখানে আমরা নিক্ষেপ যদি দেই তাহলে হবে কি, এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব দেয়া আছে এবং সাবজেক্ট যে নিক্ষেপ করতেছে তার নামটাই ভার্বের আগে দেওয়া আছে, তাহলে অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখানে হবে থ্রোয়িং অথবা রিলিজিং, ত্যাগ করছে অথবা থ্রো করছে, রিলিজিং অথবা থ্রোয়িং লিকুইড ওয়েস্ট অ্যান্ড ড্যাশ কন্টিনিউসলি ড্যাশ দ্য ওয়াটার, পানিকে প্রতিনিয়ত কি করছে, দূষিত করছে, পানিটাকে কেউ হত্যা করছে না। তাহলে পানির ক্ষেত্রে এখানে অবশ্যই পলিউটিং দিতে হবে। যেমন আমরা নদীর ক্ষেত্রে কিলিং দিলেও হয়, পলিউটিং দিলেও হয়, কিন্তু পানির ক্ষেত্রে কিন্তু আমরা পানিটাকে কেউ হত্যা করছি না। সুতরাং পানির ক্ষেত্রে অবশ্যই আমাকে পলিউটিংই ব্যবহার করতে হবে। কেন আমি পলিউটিং এখানে ব্যবহার করবো? কারণ দিস ইজ কম্পাউন্ড সেন্টেন্স, দুটো ভার্ব রয়েছে, এই একটি ভার্ব আর এই একটি ভার্ব। কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স যদি দুটো ভার্ব থাকে সেক্ষেত্রে সেকেন্ড ক্লোজে যদি অক্সিলারি ভার্ব আগে যেটা রয়েছে সেটাই ব্যবহৃত হয়, তাহলে দ্বিতীয় অংশে অক্সিলারি ভার্ব না লিখলেও চলে। এখন আমার মন চাচ্ছে আমি এখানে লিখে দেবো যে আর পলিউটিং, নো প্রবলেম, কিছুই হবে না। যদি তুমি আর পলিউটিং লিখে দাও তাতেও কেটে দিবে না। কিন্তু কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের সেকেন্ড ক্লোজে এবং ফার্স্ট ক্লোজে দুই অংশেই যদি অক্সিলারি ভার্ব সেম হয় তাহলে দ্বিতীয় অংশে বা দ্বিতীয় ক্লোজে, দ্বিতীয় পার্টে বা দ্বিতীয় অংশে এই অক্সিলারি ভার্বটি না লিখলেও চলবে। তাহলে কন্টিনিউয়াসলি পলিউটিং অর আর পলিউটিং দ্য ওয়াটার, কারণ এখানেও সাবজেক্ট সেই প্লুরালি, কম্পাউন্ড সেন্টেন্সে যদি সাবজেক্ট তো সেই একটাই রয়েছে। তারপরে হচ্ছে আওয়ার আনকনশাস পিপল, আমাদের অসচেতন মানুষ, আনকনশাস পিপল, আমাদের অসচেতন মানুষ ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু রিভার, তারা কি করছে, নদীতে বিভিন্ন ধরনের বজ্র পদার্থ। তাহলে বজ্র পদার্থের কথা যেহেতু বলা হয়েছে, বজ্র পদার্থ মানুষ নদীতে কি করবে, অবশ্যই নদীতে বাস করবে না, নদীতে থ্রো করবে। তাহলে এখানে কি পিপল অলসো থ্রো, থ্রো দিলেও হয়, আবার আওয়ার পিপল আর থ্রোয়িং, নিক্ষেপ করছে, এখনো প্রতিনিয়তই তারা করছে পানিতে, সুতরাং এটা কন্টিনিউয়াস টেন্সে লিখলেও হবে। আবার ইন জেনারেল সবসময়ই করে, সবসময় যদি পানিতে ফেলে সেজন্য এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখলে হবে যে আওয়ার আনকনশাস পিপল অলসো থ্রো, তারা ছুঁড়ে ফেলে পানিতে ডিফারেন্ট কাইন্ডস অফ
ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু রিভার্স, নদীতে, আর থ্রোয়িং, প্রতিনিয়ত নিক্ষেপ করছে, সেটা লিখলেও হবে। আর থ্রোয়িং into rivers. So, to keep the existence of fishes and other species dash in the water is impossible. সুতরাং এই যে অস্তিত্ব, টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস এন্ড আদার স্পিসিস, মাছ এবং অন্যান্য যে প্রাণী পানিতে রয়েছে তাদের অস্তিত্ব রাখার জন্য, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য এটা কি হয়েছে, বাঁচিয়ে রাখাটা অসম্ভব হয়ে গেছে। এখন এখানে বলা হয়েছে যে কি বসবে, তাহলে এই যে প্রাণী মাছ এরা পানিতে কি করে, পানিতে তারা নিক্ষেপ করে হয় না, মেরে ফেলেও সেটা না, নিশ্চিত হয় না, তারা পানিতে বসবাস করে, এটা কিন্তু মিলে। তাহলে বসবাস করার কথা যেহেতু আসছে, তাহলে এখানে আমাদেরকে লিভ হবে। তো আমরা এখানে লিভ দিয়ে দিতে পারি, কিন্তু দেখতে হবে যে সেন্টেন্সটি কোন সেন্টেন্স রয়েছে, আর কোনো ভার্ব আছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটি আরেকটি ভার্ব আছে। তো যদি কোনো সেন্টেন্সে একটি ভার্ব দেওয়া থাকে এবং সেটা যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স না হয়, যেমন আগে যে একটি অংশ ছিল, আগে একটি সেন্টেন্স ছিল, সেখানে কিন্তু আমরা বুঝেছিলাম যে এই অংশে দুটো ভার্ব আছে এবং দুটো ভার্বের মাধ্যমে দুটো অংশ তৈরি হয়েছে এবং অংশ দুটো কনজাংশন দিয়ে যুক্ত করা হয়েছে। কিন্তু এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি দুটো ভার্ব আছে, কিন্তু কোনো কনজাংশন দিয়ে এটাকে আলাদা করে দেওয়া হয়নি বা সংযুক্ত করে দেওয়া হয়নি। সুতরাং দিস ইজ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স যদি হয় তখন যদি একটি ভার্ব থাকে, তখন অন্য একটি যদি ভার্ব বসে, তাহলে সেই ভার্বটিকে আমাকে নন ফাইনাইট করতে হবে। যদি সেটা চলমান কাজ বোঝায় তাহলে পার্টিসিপল করে নন ফাইনাইট করতে হবে, আর যদি চলমান কাজ না বোঝায়, উদ্দেশ্যমূলক কোনো কাজ হয়, তাহলে সেটাকে ইনফিনিটিভ, মানে তার পূর্বে টু বসিয়ে টু লিভ লিখতাম তখন আমরা, যদি এটাকে ইনফিনিটিভ বোঝাতো বা উদ্দেশ্যমূলক কোনো কাজ হতো। যেমন আমি স্কুলে যাই পড়াশোনা করার জন্য, দিস ইজ মাই এইম, দিস ইজ মাই পারপাস অফ গোয়িং টু স্কুল। সুতরাং স্কুলে যাওয়ার সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য। সেই ক্ষেত্রে আমরা লিখবো যে আই গো টু স্কুল টু অ্যাচিভ নলেজ অর টু গেইন নলেজ। আর যদি উদ্দেশ্য না হয়, চলমান কোনো কাজ বোঝায়, তখন আমরা পার্টিসিপল লিখবো। তো এখানে কোনো উদ্দেশ্য নয়, এখানে মাছ হচ্ছে পানিতে বসবাস করছে, বসবাস করার চলমান একটা প্রক্রিয়া, সেই জন্য আমরা এখানে লিখবো লিভিং। কখন আমরা লিভিং লিখবো, যখন একটি সেন্টেন্সে কোনো কনজাংশন থাকবে না, একাধিক ভার্ব ব্যবহার করা হবে, তখন একটি ভার্ব থাকবে ফাইনিট, বাকি ভার্ব একটা হোক, দুটো হোক বা চারটা পাঁচটা যতই হোক, সেগুলো নন ফাইনিট হয়ে যাবে। কিন্তু যদি কমপ্লেক্স এবং কম্পাউন্ড থাকে, তখনও দেখতে হবে যে একটি অংশে কয়টা ভার্ব রয়েছে। একটি অংশে একটি ভার্ব থাকতে পারবে ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব থাকতে পারবে অসংখ্য। যেমন এখানে যদি মোস্ট অফ এই যে যেমন রয়েছে দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর ড্যাশ লিকুইড ওয়েস্ট, এইখানে যদি কনজাংশন দিয়ে আরেকটা ভার্ব থাকতো, তখন সেই ভার্বটাকে আমাদেরকে নন ফাইনিট করতে হতো। যেহেতু কনজাংশন দিয়ে পরে আরেকটি ভার্ব রয়েছে, সেই জন্য কিন্তু সেই ভার্বটিও ফাইনিট হয়ে গেল। তাহলে ফাইনিট এবং নন ফাইনিট কখন হবে, এটা তোমাদেরকে বুঝতে হবে। যদি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স থাকে, তখন এক একটি অংশে এক একটি ফাইনিট ভার্ব থাকতে পারবে, বাকি কোনো ভার্ব থাকলে সেটা নন ফাইনিট হবে। যদি আর কোনো ভার্বই না থাকে, শুধু একটাই থাকে, তাহলে ওই একটাই নন ফাইনিট হবে না, তখন একটাই হবে ফাইনিট। কিন্তু যদি সিম্পল সেন্টেন্স থাকে অথবা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের একটি অংশে একটি ভার্ব থাকার পরে আবার কোনো ভার্ব বসে, তাহলে সেই ভার্বকে আমাদের নন ফাইনিট করতে হবে। আইএনজি দিয়ে করতে পারি আমরা, পাস্ট পার্টিসিপল দিয়েও করতে পারি, ইনফিনিটিভ দিয়েও করতে পারি। তাহলে আমরা এখানে চলমান প্রক্রিয়ার কাজ, সেজন্য আমরা এখানে কি দিয়ে লিখলাম, আইএনজি দিয়ে লিখলাম যে টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পিসিস লিভিং ইন দ্য ওয়াটার। এখানে যদি আমরা লিভড লিখি তাহলে কিন্তু হবে না, কারণ এটা হলো তাদের বসবাসের যে প্রক্রিয়া, সেটা চলমান একটি প্রক্রিয়া চলছে, যে তাদের এই যে পানিতে বসবাসরত যে মাছ এবং অন্যান্য প্রাণী রয়েছে, তাদেরকে তাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য রাখাটা এখন অসম্ভব হয়ে গিয়েছে, যেহেতু প্রতিনিয়ত শিল্প কলকারখানা থেকে এবং আমাদের অসচেতন মানুষগুলো নদীতে ময়লা ফেলছে, সেই জন্য। তারপরে হচ্ছে ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট, আমি এখানে সংক্ষেপে লিখেছি। অবশ্যই তোমাদের কাছে টেস্ট পেপার রয়েছে এবং 2024 সালের বোর্ড কোশ্চেন তোমার সামনে রয়েছে। আমার এই লেখা না বুঝলেও তোমার বই থেকে বা টেস্ট পেপার থেকে হেল্প নিতে পারবে। তাহলে ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল, গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল, এখনই উপযুক্ত সময় আমাদের সরকার এবং সাধারণ মানুষের ড্যাশ টুগেদার টু সেভ দ্য রিভার্স, ড্যাশ টুগেদার টু সেভ দ্য রিভার্স। এখনই সরকার এবং আমাদের মানুষের উপযুক্ত সময়, ঐক্যবদ্ধভাবে কি করাটার এখন উপযুক্ত সময়।
তাহলে অবশ্যই এখন ঐক্যবদ্ধভাবে মানুষ সবসময় বাস করে অথবা কাজ করে, তার মানে এখানে লিভ টু লিখতে পারি, আবার ওয়ার্ক টু লিখতে পারি, কিন্তু এখানে বসবাস করার কথা বলা হয়নি। নদীর ক্ষেত্রে যেহেতু বলা হয়েছে, সুতরাং নদীকে আমাদের বাঁচানোর এখনই উপযুক্ত সময় কাজ করার, তাহলে আমাদের এখানে ওয়ার্ক লিখলাম। কেন আমরা ওয়ার্ক লিখলাম? তার একটি সূত্র রয়েছে, ইট ইজ হাই টাইম যদি থাকে কোনো সেন্টেন্সের প্রথম অংশে, তাহলে দ্বিতীয় যে অংশে ভার্ব বসবে সেই ভার্বটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। সুতরাং এখানে সেই নিয়মে এখানে আমাদেরকে ওয়ার্ক লিখতে হবে, যে ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল ওয়ার্ক। এখানে আমরা যদি শুড ওয়ার্ক লিখি তাহলে কিন্তু হবে না, কারণ নিয়মটাই হচ্ছে যেখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে, ওয়ার্ক টুগেদার টু সেভ দ্য রিভার্স। আদারওয়াইজ এ হ্যাপি, আদারওয়াইজ এ হ্যাপি, যাদের টেস্ট পেপার নেই সেজন্য আমি লাইনগুলো লিখে দিয়েছি। হ্যাপি প্রসপারাস, অনেক শিক্ষার্থীরা রয়েছে যারা অর্থনৈতিক সমস্যার কারণে এত বেশি দামের টেস্ট পেপার কিনতে পারছে না, সেজন্য তাদের জন্য লিখে দিচ্ছি যাতে সুবিধা হয়। গ্রামের রুরাল লেভেলে অনেক শিক্ষার্থীরাই রয়েছে যারা টেস্ট পেপার কিনতে পারেনি। অ্যান্ড পলিউশন, পলিউশন ফ্রি, pollution free environment, pollution free environment cannot be dash, cannot be dash for the next generation, for the next generation. সো এখানে বলা হয়েছে যদি আমরা সরকার এবং সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করার এখনই উপযুক্ত সময়, অন্যথায় আদারওয়াইজ অন্যথায় সুখী প্রসপারাস সমৃদ্ধ উন্নত অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট দূষণমুক্ত পরিবেশ ক্যানট বি ড্যাশ, ক্যানট বি, এখন সব কিন্তু আমাদের ব্যবহার করা হয়ে গেছে, তাহলে বাকি আছে এনশিওর, আমাদের এখানে এনশিওরটা বসবে। এরপরে আমরা জানি বি অথবা টু বি অথবা হ্যাভিং, এরপরে যদি ভার্ব বসে তাহলে সেই ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে, তাহলে এখানে হবে এনশিওরড। পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট ক্যানট বি এনশিওরড ফর দ্য নেক্সট জেনারেশন, পরের যে প্রজন্ম রয়েছে তাদের জন্য দূষণমুক্ত সুখী এবং সমৃদ্ধ পরিবেশ সুনিশ্চিত করা সম্ভব হবে না। তো এখানে যেহেতু নিশ্চিত করার অর্থটাই আসছে, তো সেজন্য এই রাইট ফর্ম ভার্ব করার ক্ষেত্রে এরকম আমি আরেকবার বলেছি, ফার্স্ট ইউ মাস্ট নো meaning of the words, every words in the passage. Second, you must know the structure of tense. Then you must know the rules of right forms of verb. Right form verb কিছু নিয়ম রয়েছে, সেগুলো যেমন এই যে ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের রুলস, এটা তোমাকে জানতে হবে। তারপরে ইউ মাস্ট নো দ্য চেঞ্জ প্রসেস অফ অ্যাক্টিভ টু প্যাসিভ অর প্যাসিভ টু অ্যাক্টিভ, অ্যাক্টিভ প্যাসিভের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা জানতে হবে। অ্যান্ড লাস্ট অন, যেটা যে তোমাকে জানতে হবে এটার কিভাবে আমরা কোন জায়গায় কোন শব্দটি ব্যবহার করতে হবে এবং সেটার যুক্তিটা কি, সেই অনুযায়ী এগুলো তোমাদেরকে সমাধান করতে হবে। আমি এখানে তোমাদেরকে যেভাবে দেখিয়েছি আশা করছি এরকম ভেঙে ভেঙে যদি তুমি শিখতে পারো তাহলে অবশ্যই স্থায়ীভাবে তোমার মাথার মধ্যে এগুলো একেবারেই সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তুমি যদি কিছু এখান থেকে বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবে এবং কমেন্ট করবে এবং অন্যদের সাথে শেয়ার করবে, যাতে অন্যরাও তোমার এখান থেকে শিখতে পারে। কারণ তুমি এখান থেকে শিখলে তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তারা যদি এখান থেকে না শিখতে পারে, তারা পিছিয়ে পড়লে কিন্তু সেটা হবে না। সুতরাং তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে তোমার ভিডিওগুলো অন্যদের গ্রুপে শেয়ার করবে এবং তুমি যারা এখনো নতুন রয়েছে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল বাটন চালু করে রাখবে, যাতে যে কোনো সময় আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এবং তুমি সবার আগে সর্বপ্রথম ভিডিওটি দেখতে পারো। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।